মাননীয় প্রধানমন্ত্রীকে এই টাইপের অসত্য বানোয়াট তথ্য এই মহান পার্লামেন্টে বসেও বা যারা বসেন এদের মধ্যে অনেকে বাইরে যে এমন বক্তব্য রাখেন যেই বক্তব্যগুলো আসলে কোনোভাবেই কোনো ভদ্র সমাজে কোনো ভদ্র মানুষের মুখে সমীচীন না, একজন পার্লামেন্টের মুখে তো সমীচীন হতেই পারে না। স্পেশালি এমন বক্তব্য এসেছে যে আমাদের নারী পার্লামেন্টারিয়ানদের নিয়ে এত নেতিবাচক বক্তব্য এসেছে যেই শব্দগুলো আসলে এই সিক্রেট পার্লামেন্টে আমরা উচ্চারণও করতে পারি না। আলোচনায় অংশগ্রহণ করবেন শেরপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে শুরুতেই মন্ত্রণালয় ভিত্তিক যে বাজেট বরাদ্দ হয়েছে সেখানে একটি বিশেষ খাত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এখানে 2049 কোটি টাকা বরাদ্দ হয়েছে দেখলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তথ্য প্রযুক্তি নিয়ে যেরকম চমৎকার বাজেট হয়েছে তার বিপরীতে চমৎকার ঘটনা ঘটছে না। আমরা গতকাল অত্যন্ত পরিতাপের একটি বিষয় দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী একটি বিষয়কে কোট করেছেন। তিনি বলেছেন জামাত ইসলামী বর্তমান সরকারের যে 2026-27 বাজেট এবং সম্পূরক বাজেট, এই বাজেটের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে মাদক, সিগারেট সহ এসবের দাম বৃদ্ধির কারণে প্রতিক্রিয়া দেখিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম মাননীয় প্রধানমন্ত্রীকে এই টাইপের অসত্য বানোয়াট তথ্য কে সরবরাহ করলো? এই তথ্য মন্ত্রণালয় থেকেই তো সরবরাহ করা হয়েছে। আমি দৃঢ়তার সাথে প্রতিবাদ জানাচ্ছি এবং বলছি বিগত সময়ে তথ্য বাবার আবির্ভাব হয়েছিল এবং এসব কারণে বাংলাদেশের মানুষ কি পরিমাণ সাফারার হয়েছে সেটি আমরা জাতিগতভাবে দুঃখজনকভাবে অবলোকন করেছি। এই বিষয়টিকে সামনে রেখেই আমি আমার বক্তব্য যেতে চাই। প্রথমে বলতে চাই, একটি বাজেটের মূল্যায়ন তার ঘোষণার আকার দিয়ে নয়, বরং তার বাস্তবায়ন, সক্ষমতা এবং জনগণের জীবনে প্রভাব দিয়ে করতে হয়। সেই বিচারে এই বাজেট নিয়ে কিছু গুরুতর প্রশ্ন আজকে আমাদের মাঝে রয়ে গেছে। মাননীয় স্পিকার, সরকার 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে এবং এখানে 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু বাস্তবতা হলো গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয় নাই। 25-26 সালের সংশোধিত বাজেটেও রাজস্ব লক্ষ্যমাত্রা কমিয়ে আনতে হয়েছে। তাহলে একই কাঠামো, একই প্রশাসন, একই সীমাবদ্ধতা নিয়ে আগামী সেশনে কিভাবে আরো বড় রাজস্ব সংগ্রহ করা হবে এই প্রশ্নের সন্তোষজনক উত্তর বাজেটে নেই। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত এই বাজেটে ঘাটতির পরিমাণ 2,43,000 কোটি টাকা। এর অর্থ হলো সরকারকে বিপুল পরিমাণ ঋণের উপর নির্ভর করতে হবে। আরো উদ্বেগের বিষয় হলো সুদের পরিমাণ তথা ঋণের সুদ পরিশোধের মাধ্যমেই 1,27,000 কোটি টাকা ব্যয় হবে। অর্থাৎ জনগণের করের একটি বড় অংশ উন্নয়ন, শিক্ষা বা স্বাস্থ্য নয়, বরং অতীতের ঋণের বোঝা বহন করতে হবে। মাননীয় স্পিকার, সরকার 6.5% প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে, কিন্তু বর্তমানে মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে। ব্যাংকিং খাতে দুর্বলতা রয়েছে, অথচ যে ব্যাংকিং খাত থেকে একটি বড় অংশের ঋণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বেসরকারি বিনিয়োগের প্রত্যাশিত গতিও বাড়ছে না। এই বাস্তবতায় প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনের জন্য কি ধরনের কাঠামোগত সংস্কার করা হবে তা বাজেটে এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। মূল্যস্ফীতি আজ সাধারণ মানুষের সবচেয়ে বড় সমস্যা। মাননীয় স্পিকার, আমাদের দেশে কয় লক্ষ কোটি টাকার বাজেট করা হচ্ছে, মানুষ কিন্তু সেটি দেখে না, দেখে বাজারে গিয়ে বাস্তবতা। করলার দাম কমেছে কিনা, আলু ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে কিনা, খাদ্য, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা সব ক্ষেত্রেই কিন্তু ব্যয় বেড়েছে। আমাদের নিম্ন মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের জন্য এই বাজেটে পর্যাপ্ত স্বস্তির কিছু নেই। আমাদের এখানে বারবার উল্লেখ করা হচ্ছে কার্ড দেওয়া হচ্ছে বিভিন্ন, কিন্তু আলটিমেটলি যদি পণ্যের দাম না কমে, মাননীয় স্পিকার, যে কার্ড দিয়ে যে টাকা সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই খরচ মানুষ বহন করতে হিমশিম খাবে, কোনো ব্যালেন্স করতে পারবে না। মাননীয় স্পিকার, অথচ স্বাস্থ্য খাতে এখনো প্রয়োজনের তুলনায় অনেক কম। বাংলাদেশের মানুষ এখনো চিকিৎসা ব্যয়ের বড় অংশ নিজ পকেট থেকে বহন করে। শুধু
একটি অর্থনৈতিক নয়, এটি শুধু অর্থনৈতিক নয়, সামাজিক বৈষম্যেরও একটি বড় কারণ। এই সব কিছু মিলিয়ে আমরা ফিল করেছিলাম যে 10টি খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট পেশ করা হয়েছে, চমৎকার। কিন্তু সেখানে যদি সুশাসন টপিকটুকু থাকতো তাহলে হয়তো আমরা স্বস্তি পেতাম। আজকে দেখছি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে টপিকে বিবৃতি দেওয়া হয়েছে, এরকম আরো অসংখ্য টপিক আজকে আমাদের সংসদে 300 ধারায় কেন বিবৃতি দেওয়া হলো না মাননীয় স্পিকার, এটা আমরা জানতে চাই। এভাবে যদি একের পর এক সুশাসনের দিকে না দেখে, মানুষের অধিকারের দিকে না দেখে বাজেট পেশ করা হয়, এই বাজেট মানুষকে সন্তুষ্ট করতে পারবে না মাননীয় স্পিকার। সর্বশেষ আমি আপনার কাছে একটু সময় বাড়িয়ে চাই, যদি সুযোগ দেন আমাকে। জি, 2 মিনিট দেওয়া হলো আপনাকে। মাননীয় স্পিকার, অত্যন্ত ধন্যবাদ আপনাকে। আমি বিশেষভাবে বলতে চাই, আমাদের এই দেশকে স্থিতিশীল করার ক্ষেত্রে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা তার মন্ত্রণালয় যে ভূমিকা রাখছে সেই বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত পরিতাপের। তার পাশাপাশি একটি বিষয় দৃঢ়তার সাথে বলতে চাই, এই বাজেটে যে অগ্রাধিকারগুলো দেওয়া হয়েছে আর বিএনপির যে বক্তব্য আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, সংসদে শুনেছি, তার মধ্যে একটি বিরাট বড় পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, এখানে কথায় কথায় যে কোনো সরকার দলীয় সংসদ সদস্যরা সুযোগ পেলেই বলেন জুলাই সনদকে অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, নানানভাবে লাইনে লাইনে বাস্তবায়ন করা হবে। কিন্তু জুলাই সনদের বিশেষ স্পেসগুলোকে সামনে রেখে এই বাজেটে কি বরাদ্দ হয়েছে? শুধুমাত্র আমাদের শহীদ আহতদের, পঙ্গুদের জন্য কিছু ভাতার কথা বলা হয়েছে, কিন্তু আমাদের আপার হাউস যদি হয় সেই বাজেটটা কবে প্রণয়ন করা হবে এটা আমরা জানতে চাই মাননীয় স্পিকার। এরকম অসংখ্য বিষয়কে সামনে রেখে বাজেটের সাফল্য আমরা যদি মনে করি যে আকার দিয়ে সমাধান করব, তাহলে কিন্তু হবে না। মাননীয় স্পিকার, সরকার বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির কথা বলেছে, কিন্তু বিনিয়োগের জন্য যে পরিবেশ প্রয়োজন তা কি দেশে বিদ্যমান? আইন শৃঙ্খলা পরিস্থিতি, নীতিগত অনিশ্চয়তা, প্রশাসনিক জটিলতা এবং বিভিন্ন অনানুষ্ঠানিক ব্যয় বিনিয়োগকারীদেরকে নিরুৎসাহিত করছে। বিদেশি বিনিয়োগ এখনো অত্যন্ত নিম্ন পর্যায়ে রয়েছে। অন্যদিকে সরকারের বাজেট ব্যাপকভাবে ঋণ নির্ভর, আমরা সেটা বললাম। সরকার সবার জন্য উন্নয়নের কথা বলছে, কিন্তু বাস্তবে উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে উন্নয়ন বৈষম্য এখনো প্রকট, বিশেষ করে উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়ন বিনিয়োগ বঞ্চিত। এ ব্যাপারে বাজেটে কি বলা হয়েছে সেটা কিন্তু আমাদের জন্য প্রশ্নের। পরিশেষে বলতে চাই, অগ্রাধিকার নির্ধারণে যথেষ্ট নয়, সেই অগ্রাধিকার বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা, সুশাসন, জবাবদিহিতা এবং সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন। ধন্যবাদ মাননীয়। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা 13 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ। আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য ধন্যবাদ মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়। আমরা বিগত কয়েকদিন ধরে এই সেকেন্ড সেশনে আমাদের নতুন বাজেট নিয়ে আলোচনা করছি। অত্যন্ত গর্বের সাথে আমরা বলতে পারি যে এমন একটা বাজেট আমরা বাংলাদেশের জনগণের জন্য উপস্থাপন করেছি, যেই বাজেট জনগণ বান্ধব, যেই বাজেট আগামী বাংলাদেশ গড়বার জন্য তৈরি করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে, প্রতিমন্ত্রীর দায়িত্বে আমি আছি। সেই জায়গা থেকে একটু আমাদের পার্লামেন্টারি সকল কলিগসের জন্য মাননীয় ডেপুটি স্পিকার আপনার মাধ্যমে কিছু কথা বলতে চাই। আমাদের নির্বাচনী ইশতেহারে প্রথম থেকে পরিষ্কার ছিল যে আমরা শিক্ষা খাতকে জাতির সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হিসেবে দেখব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের সংসদ নেতা এটা প্রথম থেকে পরিষ্কার করেছিলেন এবং উনি পরিষ্কার দেখিয়েছেন। মাননীয় ফাইন্যান্স মিনিস্টারকেও ধন্যবাদ জানাই। তারা পরিষ্কার দেখিয়েছেন যে লং টার্ম জাতীয় বিনিয়োগের বাজেট আমরা প্রথমবারই দেশ জাতির সামনে প্রেরণ করেছি। সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে টোটাল এডুকেশনের জন্য। প্রাথমিক এবং গণশিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ফাউন্ডেশনাল নলেজ এখানে তৈরি হয়। বিগত 20 বছর ধরে প্রাথমিক শিক্ষায়, গণশিক্ষায় আমরা যে লেভেলের অরাজকতা দেখেছি, সেটা এখন পরিষ্কার যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে যেয়ে আমাদের শিক্ষার্থীরা পাশ করতে পারে না অনেক জায়গায়। আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে আমাদের এইচএসসি লেভেলকে তাদের সমসমান
ক্লাস 6 এর লেভেলের সাথে তুলনা করা হয়। তো সেই জায়গা থেকে আমাদের এখন দায়িত্ব এই জাতিগত ইনভেস্টমেন্টটা ঢালাওভাবে সাজানো। মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনসে আমরা বড়ভাবে ঢালাওভাবে সাজাবার জন্য প্রাথমিক শিক্ষার কারিকুলাম, প্রাথমিক শিক্ষার টিচারের অবস্থান, প্রাথমিক শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার, এই সবগুলোতে এবং অ্যাডমিনিস্ট্রেশনের সবগুলোতে বড়ভাবে ঢেলে সাজানোর জন্য আমরা হাত দিয়েছি। কিন্তু এখানে এত সুন্দর ইনভেস্টমেন্টের পরও যে কাজগুলো আমরা করছি, অনেক সময় আমরা দেখি আমাদের পার্লামেন্টে আমাদের অপোজিশনের যে ভাই ও বোনেরা আছেন তাদের অনেকের মধ্যে থেকে বা পলিটিক্যাল অপোজিশনের অনেকের মধ্যে থেকে অনেক ধরনের আলোচনা আমরা শুনি, যে আলোচনাগুলো আসলে কনস্ট্রাকটিভ না। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার পর এই পার্লামেন্টে এসেছি যে বাংলাদেশের জনগণকে আমরা সুন্দর একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দেব, যেখানে সুন্দর আলোচনার মাধ্যমে সবচেয়ে বেস্ট রেজাল্টগুলো জনগণের জন্য তুলে ধরব। তো সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকে পরিষ্কার করেছিলেন যে সঠিক শিক্ষা ব্যবস্থা যদি তৈরি করতে হয় তাহলে সেটার অংশ খেলাধুলা, স্পোর্টস এবং কালচার পরিষ্কারভাবে হতে হবে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা শুরু করেছি যে প্রাথমিকে ক্লাস 4-5 থেকেই পুরোপুরিভাবে কালচার শিক্ষার অংশ হবে, স্পোর্টস শিক্ষার অংশ হবে। আমাদের প্রচেষ্টা আছে 8টা খেলা আমরা কম্পালসারি শিক্ষা ব্যবস্থায় ঢুকাবো। শুরুতে আমরা সবগুলো ঢুকাতে পারবো না, 2-3টা দিয়ে আমরা শুরু করব। একইভাবে কালচারের পুরোপুরি যত কালচার এলিমেন্টস বলতে আপনারা যত কিছু বোঝেন, পারফর্মেটিভ আর্টস, এক্সপ্রেসিভ আর্টস, ফাইন আর্টস, এই সবগুলো প্রাথমিক থেকে আমরা দেওয়া শুরু করব। ওটা দুঃখের সাথে আমি আপনাকে বলছি, আজকে এই পার্লামেন্টে, এই মহান পার্লামেন্টে বলতে হচ্ছে মাননীয় ডেপুটি স্পিকার, যে আমাদের পলিটিক্যাল অপোজিশনের মধ্যে অনেকের কাছ থেকে আলোচনা শুরু হয়েছে, নেতিবাচক আলোচনা শুরু হয়েছে আমাদের কালচারাল কারিকুলামে কি আসতে পারে সেটা নিয়ে। এটা অত্যন্ত দুঃখজনক। বিকজ আমাদের সবার নজর রাখতে হবে আগামীর বাংলাদেশ গড়া নিয়ে। মাঝে মধ্যে আমরা দেখেছি এই মহান পার্লামেন্টে বসেও বা যারা বসেন এদের মধ্যে অনেকে বাইরে যে এমন বক্তব্য রাখেন যেই বক্তব্যগুলো আসলে কোনোভাবেই কোন ভদ্র সমাজে, কোন ভদ্র মানুষের মুখে সমীচীন না, একজন পার্লামেন্টের মুখে তো সমীচীন হতেই পারে না। স্পেশালি এমন বক্তব্য এসেছে যে আমাদের নারী পার্লামেন্টারিয়ানদের নিয়ে এত নেতিবাচক বক্তব্য এসেছে যে এই শব্দগুলো আসলে এই সিক্রেট পার্লামেন্টে আমরা উচ্চারণও করতে পারি না। ওই একই জায়গার মনোভাব থেকে, ওই একই নেতিবাচক বা নোংরা মনোভাব থেকে ওই জায়গায় কথা আসে যে কালচারাল এডুকেশন নাকি আমাদের সন্তানদের ভুল পথে নিয়ে যাবে। আমরা নতুন সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করতে চাই। যে নতুন সমৃদ্ধর বাংলাদেশের পথ আমাদের দেখাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমান। যে ইনভেস্টমেন্ট আমরা দেশের ভবিষ্যতে করতে চাই, সেই ইনভেস্টমেন্ট সঠিকভাবে তখনই হবে যখন উন্মুক্ত ক্রিয়েটিভ চিন্তা চেতনার জায়গা আমরা তৈরি করে দেবো আমাদের শিক্ষার্থীদের জন্য। আর সেটা করতে হলে আমাদের কালচার, আমাদের স্পোর্টস শিক্ষার বড়ভাবে অংশ হতে হবে। এবং শিক্ষার ইনভেস্টমেন্ট, এই যে অনেক আলোচনা হয়েছে আমাদের এই বাজেট নিয়ে, যে আমরা এই বাজেটে সাপ্লাই সাইড এক্সপেনশন নিয়ে কি দেখিয়েছি। এগেন পার্লামেন্টে হয়েছে, পার্লামেন্টের বাইরেও অনেক বিশেষজ্ঞরা এগুলো নিয়ে আলোচনা করেছেন। সাপ্লাই সাইড এক্সপেনশনে আমরা কি করেছি। প্রথমত আমাদের মাননীয় ফাইন্যান্স মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাজেটটা দিয়েছেন সেটা জনবান্ধব, মানে জনগণকে সহযোগিতা করবার জন্য কেনজিয়ান স্টাইল একটা বাজেট আমরা দিয়েছি, যে জনগণের উপরে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে জনগণই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু একই সাথে সাপ্লাই সাইড এক্সপ্যানশনের জন্য ক্রিয়েটিভ ইকোনমি, পুরনো ফ্যাক্টরিগুলোকে কিভাবে আবার পুনরুজ্জীবিত করা যেতে পারে, এই সব কিছুর বড়ভাবে জায়গা রাখা হয়েছে আমাদের নতুন এই বাজেটে। তো সেই জায়গা থেকে শুধু নেতিবাচক আলোচনা না, আমাদের অপটিমিস্টিক বাজেট করা হয়েছে, কারণ আমরা অপটিমিস্টিক জাতি। আমরা সঠিকভাবে কাজ করব, আমরা যে অপটিমিস্টিক জায়গায় পৌঁছাতে চাই সকলে মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই জায়গায় আমরা যে পৌঁছাবো। কিন্তু ফরমোস্ট সবার জানতে হবে, সবার চিন্তা করতে হবে যে আমরা কি ভবিষ্যতে যেতে চাই, কিভাবে যেতে চাই। তো যেই ভবিষ্যতে যেতে চাই সেই ভবিষ্যতে যাবার জন্য জিডিপির 2%, মানে এর আগে 1.3, 1.4 এইরকম ভাবে আমাদের জিডিপির অংশ ছিল এডুকেশন বাজেট, 2% বৃদ্ধি করে জিডিপির এডুকেশন বাজেট এবার প্রণয়ন করা হয়েছে। এবং আগামী দিনগুলোতে আমরা বিশ্বাস রাখি যে এটা বাড়তে বাড়তে আমরা 5% নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা এমন জায়গায় পৌঁছাতে চাই যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম
পুরো বিশ্বে ঈর্ষণীয় হোক। আমি একটা কথা বলে শেষ করব। আমাদের দেশে গত 20 বছরে, আজকে আমরা যেভাবে এডুকেশনের দিকে তাকাচ্ছি, যদি গত 20 বছরে তাকানো হতো, তাহলে এই দেশের মানচিত্র, এই দেশের পুরো চেহারা বদলে যেত। আপনারা যেখানকার এমপি মহোদয়রা আছেন, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলছি, তাদের যে কোনো এলাকা রাস্তা গলিতে যখন হেঁটে যান বা গাড়ি নিয়ে যান, আশেপাশে যা দেখেন, যদি 20 বছর আগে এই এডুকেশন ব্যবস্থায় এত কড়া নজর দেওয়া হতো, তাহলে আজকে ওই যা দেখেন তার থেকে আর উন্নত মানের দেখতেন। যেই দোকান দেখেন আরো বেটার দোকান দেখতেন, যেই অফিস দেখেন আরো বেটার অফিস দেখতেন, যে বাসা দেখেন আরো বেটার বাসা দেখতেন, যে স্কুল কলেজ দেখেন আরো বেটার স্কুল কলেজ দেখতেন। সো এই 20 বছর যদি আজকে যেটা শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার নেতৃত্বে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার যে বাজেটটা প্রণয়ন আমাদেরকে দিয়েছেন, এটা যদি 20 বছর আগে এটা করা হতো, তাহলে আসলে ওই বাসার চেহারা বদলে যেত, ওই দোকানের চেহারা বদলে যেত, ওই মার্কেটের চেহারা বদলে যেত, এবং পুরোপুরি ভাবে বলতে পারি পুরো বাংলাদেশের চেহারা বদলে যেত। তো আগামীতে বাংলাদেশের চেহারা আমরা এইভাবেই বদলাতে চাই। আপনারা, আমাদের মাননীয় ডেপুটি স্পিকার আপনার মাধ্যমে বলছি, বিরোধী দলের যারা আছেন তারা নেতিবাচক অনেক কিছু বলতে পারেন, ক্রিটিসাইজ করেন, কিন্তু মূল লক্ষ্যতে পৌঁছাতে এখানে বাধা দিতে চেষ্টা করবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় ডেপুটি স্পিকার।